আসসালামু আলাইকুম। আমি ইয়ান। চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। সকালের খাওয়া শেষে আজকে আমাদের দুপুরে রান্না তুলে দেওয়া হলো। আর আজকে আমাদের দুপুরের রান্নাতে আছে নিজেদের গাছের লাগানো লাউ শাকের ডাঁটা। তো লাউ শাকের ডাঁটাগুলো আগে সিদ্ধ করে নেওয়া হবে, কারণ ডাঁটাগুলো আসলে একটু শক্ত থাকে, এ কারণে খেতে কিন্তু ভালো লাগে না। তাই আম্মু আগে প্রথমে এই ডাঁটাগুলোকে সিদ্ধ করে নেবে, শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে। শাক কিন্তু আমার বরাবরই খুব ফেভারিট একটা জিনিস। আর শাক কিন্তু আমার আর আম্মুর খেতে খুবই ভালো লাগে। পরিবারের অন্যান্য সদস্যরা খুব একটা শাক পছন্দ করে না, কিন্তু আমরা দুজন খুবই শাক খাই। সো গাইজ, এই যে একটু পানি দিয়ে আম্মু শাকের ডাঁটাগুলো দিল চুলাতে। এগুলোকে এখন ঢাকা দিয়ে রাখতে হবে এবং যতক্ষণ না সিদ্ধ হয় সিদ্ধ করতে হবে। ঢাকনা তুলে এখন দেখব যে সিদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, অনেক বলক উঠেছে, মনে হয় এখন হয়ে গেছে। তো সিদ্ধ করার পরে শাকগুলো দিতে হবে। শাক আসলে ভালো মতো সিদ্ধ না হলে খেতে কিন্তু ভালো লাগবে না, আর টেস্টও বের হয় না। লাউ শাক খাওয়া খুবই কিন্তু ভালো শরীরের জন্য, এবং চোখের জ্যোতি বাড়ে এই শাকটা খেলে। বরাবরই আমার এই শাক খেতে ভালো লাগে, কিন্তু আসলে এখন বাইরে দেখছি যে এই শাক খুব একটা পাওয়া যাচ্ছে না। গত বছর আমাদের পাড়ার দোকানগুলোতে আসলে এই শাক অনেক পাওয়া যেত, বাট এই বছর দেখছি যে লাউ শাকের ডাঁটা আর পাওয়া যায়নি। ইনশাআল্লাহ আমাদের নিজের গাছে যখন ধরেছে লাউয়ের শাক, সো খেতেই হবে। এই যে শাকগুলো মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, পানিগুলো কিন্তু একদম মরে গেছে, পানি খুব অল্প আছে নিচে। এখন আম্মু এই শাকগুলোকে চুলা থেকে নামিয়ে নিবে। তো ভিউয়ার্স, আমাদের শাক সিদ্ধ করা শেষ, আর শাকগুলোকে নামিয়ে নেওয়া হলো। আর কড়াইয়ের ওপরে পেঁয়াজ রসুন এই দুটা দিয়ে দেওয়া হলো। শাকের আসল জিনিসটাই কিন্তু রসুন। লাউ শাকের আসল ইনগ্রেডিয়েন্টসটাই কিন্তু রসুন। রসুন না দিলে শাক খেতে একদমই ভালো লাগে না। আমার আম্মু যেভাবে শাক রান্না করে, আমি ঠিক সেই প্রসেসটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে রসুনটা দেওয়ার পরে তেল ঢেলে দিল। রসুন একটু ভাজা ভাজা করতে হবে তেলের মধ্যে। রসুন পোড়া একটা যখন গন্ধ বের হবে, তখন কিন্তু এর মধ্যে পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজটা আগে দেয়া যাবে না। এটা হচ্ছে আমার আম্মুর রেসিপি। এক একজন এক এক রকমভাবে করে আসলে। এই যে পেঁয়াজ মরিচটা আম্মু দিয়ে দিল, আর এখন এটাকে একটু হালকাভাবে নাড়াচাড়া করতে হবে। চুলায় কিন্তু আমাদের খুব সুন্দরভাবে জ্বলছে, চুলাটা খুব সুন্দর আঁচ হচ্ছে। আর এই যে নাড়াচাড়া করলাম। পেঁয়াজগুলো এখন নাড়াচাড়া করতে হবে আস্তে আস্তে, সোনালি সোনালি একটু ভাজা ভাজা হলেই এর মধ্যে ঢেলে দিতে হবে শাক। আম্মু কিন্তু লবণ দিল একটু, পরিমাণ মতো আপনারাও লবণ ইউজ করতে পারেন। আর শাকটা ঢেলে দেওয়ার পরেও লবণ দিলে কোনো সমস্যা নেই, কারণ শাক সিদ্ধর সময়ও কিন্তু লবণ দেওয়া হয়েছে। এই যে আম্মুর পেঁয়াজগুলো কিন্তু ব্রাউন হয়ে এসেছে, আর এখন দিতে হবে শাক। লাউ শাকের কালারগুলো দেখলে মনে হচ্ছে যে কাঁচাই সিদ্ধ করা শাকটা খেয়ে ফেলি। খুব সুন্দর একটা সবুজ কালার, আমাদের বাংলাদেশের পতাকার কালার। এটা খুব সুন্দর একটা শাকের কালার হয়েছে। আশা করছি যে শাকটা খেতেও অনেক টেস্টি হবে। গাছ লাগানোর পর থেকে আমরা একবারও শাক কাটিনি, এবার ফার্স্ট কাটা হলো, কারণ আমাদের আরেকটা গাছে লাউ আসছে না এখনও। সো ওই গাছটা অনেক লম্বা হয়ে গেছে, লাউ ধরছে না, এজন্য কাটা হলো। আমাদের প্রতিবেশী একটা আন্টি বলল যে লাউ গাছের ডগাগুলো কেটে খেলে এই গাছটাতে বেশি লাউ আসবে। তো দেখা যাক আল্লাহ কি করেন। সো এই যে ফাইনালি গাইজ, আমাদের লাউ শাকটা রান্না করা কমপ্লিট। শাক একদম ভাজা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেওয়া হবে। ভিউয়ার্স, আমাদের শাক ভাজিটা নামিয়ে নেওয়া হলো, আর আম্মু আরেকটু তেল দিয়ে দিল কড়াইয়ে। আমাদের এখন এখানে ডিমের ঝোল রান্না করা হবে। আজকেও আমরা ডিমের ঝোল খাচ্ছি, তবে আজকে আর আমরা বেশি আলু দিয়ে ডিম ঝোলটা খাবো না, একটু ভুনা ভুনা টাইপের আজকে ঝোল হবে। আলু দিয়ে ডিম খেতে খেতে আসলে আমাদের অরুচি হয়ে গেছে, এজন্য ডিম আজকে আমরা আলু গোটা রেখে একটু বেশি পেঁয়াজ দিয়ে রান্না করব। তো সর্বপ্রথম এই জন্য আমাদের ডিম 3টাকে ভেজে নেওয়া হলো। আমরা 3জন খাবো, আব্বু আম্মু আর আমি। ছোট ভাই আসলে ডিমের এই ঝোল খায় না, ওই ডিম পোস্ট বা ভাজি করে খায়। ডিম খুব একটা কিন্তু গা ভাজলেও ভালো লাগে না, একটু শক্ত শক্ত হয়ে যায়, এই জন্য এইরকম টাইপেরই নামাতে হবে। এখন আমরা ডিমটাকে নামিয়ে নিব।
ভিউয়ার্স, এই যে আম্মু পেঁয়াজ দিয়ে দিয়েছে আর এখনও কিন্তু তেল দেয়নি। আগে পেঁয়াজ দিয়ে যখন পেঁয়াজ থেকে একটু একটু ধোঁয়া ওঠে তখন আম্মু তেল দেয়। ভিউয়ার্স, এই যে তেলের মধ্যে আম্মু পেঁয়াজ ছেড়ে দিয়েছে, একটু বেশি পরিমাণে পেঁয়াজ, আর পেঁয়াজগুলোকে এখন নাড়াচাড়া করছে। এর মাঝে এখন দিতে হবে আলু। আলুগুলো কিন্তু আমরা প্রথমেই সিদ্ধ করে রেখেছিলাম, কিন্তু ভাঙা হয়নি, গোটা গোটায় থাকবে আলু। আলুগুলোকে এভাবে পেঁয়াজের মাঝে মাঝে আস্তে আস্তে মশলা দিয়ে দিয়ে কষাবে। প্রথমে আম্মু দিয়ে দিল হলুদ, এখন দিতে হবে স্বাদ মতো লবণ। যার যতটুকু পরিমাণ মতো লবণ দরকার সে লবণ দিয়ে নেবেন। আর তারপরে দিয়ে দিল কেটে রাখা শুকনা মরিচ। এখন দিতে হবে আদা বাটা জিরা বাটা একসঙ্গে পেস্ট, রসুন বাটাও ওর সাথে আছে, দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এবং আম্মু একটু চেখে নিল যে লবণ ঠিক হয়েছে কি না। আজকে আমাদের বাসার সামনে গাছ কাটছে, অনেক বড় বড় তাল গাছ ছিল, সে গাছগুলো আজকে কাটছে। আজকে আমি আসলে দেখাতে পারছি না, বাইরে অনেক মানুষ আছে, ভিডিও করলে কি না কীভাবে, এজন্য আজকে আমি করলাম না। কালকে আমি আপনাদেরকে দেখাবো যে গাছগুলো কত বড় বড়। সো এই যে আলুগুলো আমাদের কষানো শেষ, আলুর উপর থেকে তেল ছেড়েছে। মশলাটা কষানো হয়েছে কিভাবে বুঝবেন তখনই যখন মশলাটাতে পানি দিয়ে পানিটা মরে যাবে, উপরে তেল ভেসে উঠবে, তখন বুঝবেন মশলা কষানো শেষ। আর এই পর্যায়ে আম্মু ডিম দিয়ে দিল এবং পরিমাণ মতো পানি। পানিটা কিন্তু একবারে দিয়ে দিল, একবারে মাপ মতো। এখন এটাকে 15 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। ভিউয়ার্স, আমাদের দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে আর আমি নিয়ে নিলাম আমাদের লাউ শাকের ভাজি। ভাজিটা কিন্তু অসাধারণ হয়েছিল খেতে, খুবই টেস্টি। যেহেতু কোনো সার ছাড়াই গাছটা লাগিয়েছিলাম আর সমস্ত অর্গ্যানিক সারই এখানে ইউজ করেছি, মানে জৈব সার, গোবর সার। সো খেতে কিন্তু একদম দুর্দান্ত হয়েছে, মাংসের থেকে টেস্টি এই লাউ শাকের ভাজিটা। সত্যি এখানে যদি এখন আমার পাশে মাংস থাকতো আর লাউ শাকের ভাজিটা থাকতো, সো আমি লাউ শাকের ভাজিটাই নিতাম। শাক ভাজি দিয়ে ভাত খাওয়ার পরে আমি নিয়ে নিলাম ডিমের সেই ঝোলটা। এটাকে ডিমের ভুনাও বলতে পারেন, কারণ ঝোল নেই, এখানে শুধু তেল, আলু আর পেঁয়াজ। নতুন আলু টিপে টিপে এই ডিম ঝোলটা দিয়ে ভাত খেতে খুবই টেস্টি লাগছিল। প্রতিদিন আসলে ডিম খেতে ভালো লাগে না, বাট 1-2 দিন পর পর ডিম খেতে ভালোই লাগে কিন্তু। আর ডিমের যদি এরকম ভুনা থাকে তাহলে তো আরও খেতে ভালো লাগবে, মানে যাদের মুখে রুচি নেই তাদেরও কিন্তু এই তরকারিটা দিয়ে ভাত খেতে ভালো লাগবে।